হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকলকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজ আমি তোমাদেরকে পড়াবো মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা। প্রতিদিনের মতো আজও আমি লেখক বা লেখিকার সম্পর্কে কিছু কথা প্রথমে বলবো। মহাশ্বেতা দেবীর জন্ম হয় 1926 সালে 14ই জানুয়ারি বাংলাদেশের ঢাকায়। তার পিতা ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মনীষ ঘটক আর কাকা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। মহাশ্বেতা দেবী ইংরেজিতে MA ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বিভিন্ন লেখার মাধ্যমে উপজাতীয় মেয়েদের উপর শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেছেন। উপজাতিদের উপর লেখা ও কাজের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তার লেখা শতাধিক বইয়ের মধ্যে 1084 মা অন্যতম। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রুদালি, 29 নম্বর ধারার আসামি, প্রস্থান পর্ব, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, গণেশ ইত্যাদি ইত্যাদি। তিনি 1997 সালে রামন ম্যাগসেসে পুরস্কার এবং 2006 সালে পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার এবং 2007 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। চলো এবার মূল গল্পে প্রবেশ করা যাক। জুন মাসের 2-3 তারিখ থেকেই গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধের নয়। গঙ্গার বর যতদিন বেঁচে ছিল ততদিন ঘোড়ার ঘাস যোগান দিত কেল্লায় আর রানীমহলে। অর্থাৎ গঙ্গার বর সেখানে ঘাস কাটতো, কেটে কেল্লায় আর রানীমহলে নিয়ে যেত। সেখানে যেসব ঘোড়া থাকতো তাদের খাবার যোগান দিত। ঘাস কাটতে গিয়ে কী হলো, ওকে সাপে কামড়ালো। ও মরে যাওয়ার পর গঙ্গা আর কিন্তু ঘাস কাটে না, তবে সে উপোস করেও থাকে না। ওর ছেলের নাম হচ্ছে রাম। সে রামের হাত ধরে চলে এসেছিল রানীমহলে। রানীর দরবারে যাওয়ার সময় হচ্ছে 3টে। সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী তার মহলের বড় ঘরটায় এসে বসেন, একটু ভজন গান শোনেন। তারপর শহরে যত নামি গুণী লোকেরা তার সাথে দেখা করতে আসেন, এমনকি মন্ত্রীরাও আসেন। রানী বসেন চৌকিতে, পাশে বসেন দামোদর, ওর ছেলে। যে দেখা করতে আসে সে সামনে এটা ওটা উপহার নিয়ে আসে রানীকে দেবার জন্য। রানী তা থেকে একটু করে শুকনো নারকেল বা সুপারি তুলে নেন। গঙ্গা রানীমহলে যাওয়ার অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু তিনি রানীমহলে যেতে পারেননি। তখন সে কী করলো, রানীর বুড়ি দাসী যমুনাবাইকে ধরলো। বলেছিল, আমায় দেখা করিয়ে দাও, আমি রানী সাহেবের সাথে দেখা করতে চাই। তখন যমুনাবাই বলেছিল, হাতে কিছু নিয়ে যেতে হয়, কী এনেছিস? গঙ্গা কয়েকটা ভুট্টা নিয়ে এসেছিল। কে না জানে রানী ভুট্টা খেতে ভালোবাসেন। এমন কথা কে না শুনেছে বলো? না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে, তবু তুমি রানী তো বটে। তুমি ভুট্টা পুড়িয়ে আদার রস আর নুন মেখে কচকচ করে খাবে। গঙ্গা বেঁটে খাটো মানুষ, তবে খুব শক্তি রাখে শরীরে। একটা জামার ওপর কোনোই অবধি চলি পড়া, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, ঘোমটা আর ঘাগরা সবই কালো রঙের। আসলে গরিব মানুষ কালোই ভালো, ময়লাটা কম হবে। গঙ্গার পেছন পেছন যমুনাবাইও রানীর কাছে এলেন। যমুনাবাই 50 বছর ধরে এই রাজবাড়ির দাসী হয়ে আছেন। এখন সে 4টে সলতে পাকায় আর একটু গল্প করে, এই ছিল তার কাজ। এর নাম গঙ্গা, এ বিধবা হয়েছে, এর বর ঘাস কাটত। তখন রানী বললেন যে জানি। দামোদর হঠাৎ বলে উঠল, ও রামকে চিনতে পেরেছে জানো? তখন রানী বলল, কেমন করে জানলে? রানী জিজ্ঞাসা করল। তখন দামোদর বলল, সারঙ্গীকে ঘাস তো
ও দিতে আসতো ওর বাবার সঙ্গে, তখন আমি ওকে দেখেছি। সারেঙ্গি রানীর ঘোড়ার নাম। রানী বললেন, কি বলবে তুমি বলো। গঙ্গা অনেকক্ষণ ধরে ভাবছিল সাজিয়ে গুছিয়ে কথা বলবে, কিন্তু এখন ওর কেন যেন মনে হলো সোজাসুজি কথা বলাটাই ভালো। রানী হয়েছে তো কি হয়েছে বাপু, গঙ্গার চেয়ে তুমি বছর 10 ছোট হবে। গঙ্গা বলল, আমি কি না খেয়ে মরব তোমার আশ্রয় থাকতে? তখন রানী হাসল এবং দুঃখও পেল, বলল, রাজ্য কি আর আমার আছে? আমি যা পাই তাতে আমারই চলে না, কি ব্যবস্থা তোমার জন্য করি বলো তো। তারপর রানী বলল যে তার যথা সর্বস্ব গয়নাগাটি টাকা কড়ি সব যে ইংরেজরা কেড়ে রেখে দিয়েছে, এ কথা আর ঝাঁসিতে কে না জানে। রানী আবার বললেন, রামের বাবা কিছু রেখে যায়নি? তা রাখবে না কেন? ঢোল বাজাতেন, গান গাইতেন, ঢোল রেখে গিয়েছে। ঘাসের আঁটিবাদ্য সেই দড়ি আছে, আর আছে 2টি গরু, সে কিন্তু আমার নিজের। বাছুর পুষে বড় করেছি, তাই 2টো গাই পেয়েছি। রানী জিজ্ঞাসা করল, দুধ দেয়? দেয় বই কি। রানী বললেন, তবে তুমি সব দুধটা এখানে দিয়ে যেও রান্নাঘরে, আর এই টাকাটা রাখো দুধের আগাম দাম পেলে। গঙ্গা ঢিপ করে ষষ্ঠাঙ্গে প্রণাম করল রানীকে। ছেলেকেও বলল প্রণাম করতে। রাম তখন হাঁ করে রানীর সাদা শাড়ি, এত বড় খোঁপা, হাতে হীরের বালা দেখছিল। গঙ্গার কি আর এই সকালে রানী দেখবার সময় আছে? সেই থেকে গঙ্গা রানীমহলে দুধ দেয়। আজ কদিন হলো দুধের ব্যবস্থা করেই গঙ্গা প্রায় ছুটে ছুটে বাড়ি ফেরে। শহরের দক্ষিণ দিকে হলো গিয়ে লক্ষ্মীতাল, তারও ওপারে গঙ্গার ঘর। জলের ধারেই ঘাসটা ভালো হয়, তবে জায়গাটা বড় একটেরে। গঙ্গা রামকে 4টি ভুট্টার খই আর গুড় খেতে দেয়। তারপর রাম যায় গাই চড়াতে। গঙ্গা মাথায় দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায়। মিলিটারি সাহেবরা এই কেল্লায় থাকে না, তারা থাকে কেল্লার বাইরে 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে। সেখানে ওদের থাকবার বাড়িঘর, জেলখানা, সেপাইদের ছাউনি। কেল্লা থেকে আপিসে যাওয়ার কাজ করে সেই সব ইংরেজ। গঙ্গার বর সেখানেও ঘাস জোগাত। ঘোড়া ছাড়া তো কারোই চলে না। ঘোড়া চড়ে সবাই ঘুরে ফেরে, যুদ্ধ করে, আবার বেতো টাট্টু ঘোড়ার পিঠে চড়ে চাষিরা চাষ করে। গঙ্গা ঘাসের দাম চাইতে গেল, আর গেল ওর ছেলেকে দেখতে। সত্যি ছেলে নয়, আমার মিথ্যে বলাও ভুল। কেল্লাতে থাকে রেভিনিউ বিভাগের লোক টার্নবুল। ওর দাদা গেছেন পাঞ্জাবে, আর বৌদি মারা গেছেন। দাদার একটা 7 বছরের ছেলে আছে, যার নাম উইলিয়াম। সে এখানেই আছে। ওকে পিসিদের কাছে কলকাতায় পাঠিয়ে দিলেই হয়। কিন্তু কী যে শুরু হয়েছে 1875-এর মার্চ থেকে। এখানে সিপাহীরা খেপে উঠছে, ওখানে সিপাহীরা খেপে উঠছে। এই সময় কলকাতা অবধি যাওয়া কি সোজা ব্যাপার? ছেলেটার ডাক নাম ছিল বিল। মাথাটা তার বড় ছিল আর গাটা ছিল রোগা। তার গম্ভীর গম্ভীর চেহারা ছিল। আয়াদের কাছে থাকে বলে বেশ হিন্দি শিখে গেছিল। গঙ্গার সঙ্গে ওর খুব ভাব হয়েছিল। গঙ্গার ছেলের রাম বেজায় কালো। গঙ্গার মাঝে মাঝে ইচ্ছে করে বিলকে বেশ কাজল পরিয়ে সাজিয়ে দেখার। ফর্সা তো, অর্থাৎ ফর্সা রঙের উপর গঙ্গার খুব টান ছিল। ছেলেটা একটু পেটুক আছে। গঙ্গাকে দেখেই ও এসে বলে, আমার মকাই। তখন গঙ্গা বলে, এই নাও। গঙ্গা ওকে একটা কচি ভুট্টা দেয়, তারপর বলে, তোমার কাকা কোথায়? সে বলে, ঘরে, চিঠি লিখছে। গঙ্গা ঘরের দরজায় গিয়ে সেলাম করে। টার্নবুল বুঝতে পারে যে গঙ্গা ঘাসের দাম নিতে এসছে, তাই সে গঙ্গাকে বলে, ঘাসের দাম চাই তো, কত দেব বলো তো?
দাঁড়াও, কোথায় যেন লেখা আছে, দাম চাই কিন্তু অন্য কথাও বলবো, এটা গঙ্গা বলে। গঙ্গার বুকটা ঢিপ ঢিপ করে কাঁপল। বাপরে, সাহেবদের সঙ্গে কথা বলা কি সোজা সাহসের কাজ? গঙ্গা বুন্দেলখণ্ডী মেয়ে, কাউকে ভয় টয় সে পায় না, তবে সাহেবদের সাথে কথা বলতে একটু বুক কাঁপে বই কি। কি বলবে বলো? গঙ্গা মাটির দিকে চেয়ে বলল, তোমাদের কেল্লাটায় কোনো বন্দোবস্ত নেই, এখান থেকে কি প্রাণ বাঁচবে? তোমরা কেন সাগর বা জব্বলপুরে চলে যাচ্ছ না? তখন বিলের কাকা বলল, চলে যাব কেন? এসব কথা তোমায় কে বলেছে? তখন গঙ্গা বলল, আমায় কে বলবে? অনেক খবরই পাই তো। তখন বিলের কাকা বলল, আমায় বলছো কেন? গঙ্গা চোখটা তুলে বলল, সব সাহেবরাই বুঝি গোয়ার হয়? রামদিন বলেছিল বটে। রামদিন? সে জিজ্ঞাসা করলো, রামদিন কে? তখন গঙ্গা বলল, তোমার বেয়ারা। টানবুল অবাক হয়ে গেল। বেয়ারা, চাপরাশি, বাবুর্চি, জমাদার, খানসামা, পিয়ন, বড়কন্দাজ, এদের নাম কে না জানে বলো? কি বক বক করছো বলো তো? যাও, কাজ করতে দাও। এই সময় বিল ঘরে ঢুকলো। কাকাকে টেবিলে হাঁসের পালকের কলম, কাগজ, পেন্সিল, কত কি থাকে। বিল টেবিলের কাছে এলে কাকা কিছু বলে না। তখন বিল তার কাকাকে ইংরাজিতে জিজ্ঞাসা করলো, তুমি কি গঙ্গাকে বকলে? বিলের কাকা বলল, না, বকবো কেন? তখন বিল বলল, বকো না, ও আমার বন্ধু হয়। বিলের কাকা একটু হাসলো। এসব কথার কি উত্তর হতে পারে বলো? গঙ্গা চলে গেল বেয়ারা দাসীদের জটলায়। গিয়ে বলল, তোমাদের কথাই তো দেখছি ঠিক। কিছুতেই ওরা বুঝতে চায় না যে সিপাহীরা বিদ্রোহ করতে চলেছে চারিদিকে। সব মরবে, দেখো কি হয় শেষ অবধি। বক বক করতে করতে গঙ্গা চলে গেল। যেন চুপ করে থাকবে ব্যারাকের সিপাহীরা, যেন তারা একটা সাহেবকেও ছেড়ে দেবে। গঙ্গা তো সেদিন সুবেদার সাহেবের ওখানে ঘাসের দামের জন্য তাগাদা করতে গিয়েছিল। সহিসটা ফট করে বলল, আমাদের দিন এসে যাচ্ছে জানিস, ঘাস টাসের দাম আর দেব না। চুপ রহো। সুবেদারের চৌধুরী বেজায় বকছিল সহিসটাকে। গঙ্গা সময় বুঝে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে শুরু করেছিল, আহা, আমি গরিব বিধবা গো, আমাকে দেখবার কেউ নেই গো। ঘাসের দাম বাকি ছিল 8 আনা। গঙ্গা কেঁদে কেটে আরও 1 টাকা বকশিশ পেয়ে গেল। চকচকে রূপোর রামচাঁদি টাকা দেখে সহিসটার মাথাটা ঘুরে গিয়েছিল। গঙ্গা বাড়ি চলে গেল। তারপর কি হলো তা তোমরা সবাই জানো নিশ্চয়। রানী বারবার সাহেবদের বলেছিল, সিপাহীরা ক্ষেপতে পারে, তোমরা ঝাঁসি ছেড়ে পালিয়ে যাও। সাহেবরা রানীর কথা শোনেনি। ঝাঁসিতে যে সিপাহীরা ছিল তারা 4 জুন জেলখানা খুলে দিল। ক্যান্টনমেন্টের অস্ত্রশস্ত্র সব নিয়ে নিল। সাহেবরা ঝাঁসি শহর ঝেঁটিয়ে যে যেখানে ছিল সবাই কেল্লায় গিয়ে জুটল 4 জুন। সেখানে না আছে খাবার দাবারের কোনো ব্যবস্থা। সাহেবদের ভারতীয় চাকর বেয়ারারা প্রাণপণে সাহায্য করতে চাইল। সাহেবরা তাদের কথা কিন্তু বিশ্বাস করল না। রানী বললেন, মেয়েদের আর ছোটদের আমার কাছে পাঠিয়ে দাও। সাহেবরা তাও শুনল না। 8 তারিখে সিপাহীরা কেল্লায় যত সাহেব ছিল, ছেলে মেয়ে সবাইকে কেটে ফেলল কেল্লার বাইরে এনে। তারপর ওরা দিল্লি চলে গেল। কেল্লাটা চিরদিন রাজাদের ছিল, তারপর সেখানে সাহেবরা এসে ঢুকেছিল।
কেল্লার ভিতরে কি আছে না আছে দেখার জন্য মানুষের কৌতূহলের শেষ ছিল না যেন। বাইরে যখন হইচই চলছে, রানী তখন সেপাইদের কথা শুনে বেজায় চটে গেছেন। ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ। তখন গঙ্গা ওর সাথে কেল্লায় চলে গেল। গিয়ে যে ওর কি খারাপ লাগলো। ছোট ছেলেমেয়েদের জুতো, টুপি, জামা, খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জমাদার বিছানা, আসবার বাসন সব লণ্ডভণ্ড এদিকে সেদিকে। গঙ্গার যত মনে হতে লাগলো যারা মারা গেছে তাদের মধ্যে বিলও ছিল, ততই ওর মনের মধ্যে কষ্ট হতে লাগলো। বলোয়া হলে নাকি ঠিক সময়ে ঠিক কাজটি করা যায় না, পথে ঘাটে সবাই বলছে। পাইরা শহরে কোনো জিনিসপত্র নেয়নি, তবু ভয় সবাই কি করেছে, দোকানপাট বন্ধ করে বসে আছে। গঙ্গা এ কথা সে কথা ভাবছে, এমন সময় শুনতে পেল গঙ্গা বলে কে যেন তাকে ডাকছে। তখন সে দেখল বিলকে। তখন বলল, বিল তুমি এখানে? তখন বিল বলল, আয়া আমাদের এই ঘরে বন্ধ করে রেখে চলে গেছে। এখানে থাকলে কেউ বুঝতে পারবে না আমি আছি। আয়ার খুব বুদ্ধি তাই না, সে গঙ্গাকে বলল। তারপর গঙ্গা ঘরে শিকলটা খুলল। এখন কি করবে গঙ্গা? কেমন করে ওকে বাঁচাবে? ওকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার কথা গঙ্গা একবারও মনে হলো না। বিল, তখন সে বিলকে বলল, বিল আমার সঙ্গে চলো। বিল বলল, কোথায়? তখন বিলকে বলল, কথা বলো না, একটা কথাও বলো না, চলো দেখি। গঙ্গা ওকে পিঠের সঙ্গে দড়ি দিয়ে বাঁধল। তারপর তার মাথা ঢেকে, শরীর ঢেকে, নিজের মাথা ঢেকে চাদর মুড়িসুড়ি দিয়ে নিয়ে কেল্লা ছেড়ে বেরোলো। ভাগ্যি দোকানপাট বন্ধ ছিল, শহরের রাস্তাঘাট নির্জন ছিল। সাহেবরা যে চলে যাবে, সেপাইরা এক এক জায়গায় এক একজনকে রাজা করবে, এ কথা তো গঙ্গা সেই কবে থেকে শুনছে তো শুনছেই। বিল তো সাহেবদেরই ছেলে, সে ছেলেকে বা গঙ্গা বাঁচাবেই বা কেমন করে? সেই ছেলে, অর্থাৎ বলতে চাইছে বিল তো সাহেবদের ছেলে, তাকেও সিপাহীরা মেরে ফেলবে। তাই এই বিলকে গঙ্গা কি করে বাঁচাবে সেটাই সে চিন্তা করছে। গঙ্গার বাড়ি যেতে হলে লক্ষ্মীতাল ঘুরে যেতে হয়। মাটি সেখানে ঢেউ খেলানো, বাড়িটা পাথর আর মাটির চাপড়ায় রোদে পুড়ে ঝামার মতো শক্ত হয়ে গেছে। একটা লম্বা টানা ঘর, এক পাশে কখানা খাটিয়া, মা ছেলে শোয়। ঘরের অন্যদিকে ঘাসের টাল থাকতো। একসময় সেদিকের ছাদটা বেশ উঁচু ছিল, এখন সেদিকে গাই দুটো থাকে আর বাছুর। মাঝে কাঠের বেড়া দেওয়া। ঘরের এক কোণে রান্নার উনুন, নাওসা তাতে বসানো থাকে। এখন গরমকাল, রাতে গঙ্গারা বাইরে শোয়। ঘরের চালে দড়ি দিয়ে ওদের শীতের কম্বল কখানা, দড়ি, বস্তা, দুটো পেতলের হাঁড়ি সর্বস্ব ঝোলানো। রাম ঘরে নেই, নিশ্চয়ই শহরে কি হচ্ছে দেখতে ছুটেছে, নয়তো গাই আনতে গেছে। গঙ্গা পিঠের দড়ি খুলে বিলকে বিছানায় ফেললো ধপ করে। মা গো, ছেলেটা নেতিয়ে পড়েছে দেখো। গঙ্গা সবসময় হিন্দি বলে না, নিজেদের মধ্যে ওরা বুন্দেলখণ্ডি কথাও বলে। খিদে পেয়েছে? গঙ্গা জিজ্ঞাসা করলো বিলকে। ছেলেটা কথা বলে না, একবার ওর দিকে তাকায় আর একবার বাইরের দিকে, তারপর বলে, কাকা কোথায়? তখন গঙ্গা বলে, তোমার কাকা কাজে গেছে, আসবে পরে। না, সে বলে, না, কাকা মরে গেছে। তখন গঙ্গা জিজ্ঞাসা করে, কে বলল? তখন বলল, আয়া বলেছে। রাম রাম। গঙ্গার আয়ার উপর খুব রাগ হলো। না হয় সত্যি কথা, তা বলে তুই সে কথা ওকে বলবি কেন? রাম কোথায়? বাইরে গেছে। তখন গঙ্গা বলল, শোনো,
এখন কথা বলো না তো, একটু দুধ খাও আগে। গঙ্গা ওকে দুধ আর গুড় দিল। শক্ত গুড়ের ঠেলা, একটু কামড়াও, একটু দুধ খাও, বেশ লাগবে। খেতে খেতে ছেলেটার চোখে ঘুম জড়িয়ে এলো। ওকে খাটিয়ায় শুয়ে দিয়ে গঙ্গা ধমক দিয়ে বলল, চুপ করে শুয়ে থাকো, কাঁদলে কিন্তু মারবো। আয়াদের হাতে মারধর খেয়েই বড় হয়েছে বিল। ও ভয় পায় আর কথা শোনে। চুপ করে সে কী করলো, সেখানে শুয়ে পড়ল। গঙ্গা এসে বাইরে বসলো পাথরের ওপর। বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। রাম এলো কিছুক্ষণ বাদে। বলল, মা, আজ কত কাণ্ড হয়েছে জানিস? গঙ্গা জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাম উত্তর দিল, সিপাহীরা সব সাহেবদের ধরে কেটে ফেলেছে। প্রকাশবাগে সবাই দেখেছে, আমিও দেখে এলাম, সব পড়ে আছে। সিপাহীরা বাট সাহেবের কাছে টাকা চেয়েছিল। বাট সাহেব ওদের সব গয়না দিয়ে দিয়েছে জানিস? না, জানি না। রাম, শোন, কাজের কথা আছে, গঙ্গা বলল। তখন রাম বলল, কি কথা? তারপর গঙ্গা বলল, ভেতরে আয়। গঙ্গা বিলকে দেখালো আর ফিসফিস করে ছেলেকে কি বলল। রাম বলল, ওরা যে বলেছে এক একটা সাহেবকে ধরিয়ে দিলে টাকা পাবে সবাই। গঙ্গার রুক্ষ চুল আর পাথুরে মুখ সূর্যাস্তের আলোয় জ্বলতে লাগলো। গঙ্গা বলল, ও যে এখানে আছে সে কথা কাউকে বললে তোকে কুচি কুচি করে কেটে ওই জলে ফেলে দেবো। তখন রাম একটু কাঁদল, বলল, আমি কি বলেছি বলে দেবো? তখন গঙ্গা বলল, যদি বলে দিস তবে ওরা যেমন করে সাহেবদের কেটেছে ঠিক তেমনি করেই আমাদের কাটবে, জেনে রাখিস। ওকে যদি কেউ দেখে ব্যবস্থা একটা করতে হবে। ওকে তুই কি করবি মা? এখন প্রাণটা তো বাঁচাই, এনে যখন ফেলেছি। তোর বাবার ঘোড়াটা আনতে পারিস পিসির কাছ থেকে? রামের বাবার টাট্টু ঘোড়া ছিল একটা। তার পিঠে ঘাস চাপিয়ে শহরে সে যেত। ও মরে যাওয়ার পর, গঙ্গা বলছে, তার স্বামী মারা যাওয়ার পর ঘোড়াটাকে কে দেখবে, কে চড়াবে, সে এক ঝামেলা হয়েছিল। তাই রামের পিসি কাছাকাছি থাকে, ওর গায়ের নাম ছিল ভুলি। পিসি ঘোড়াটাকে চেয়ে নিয়ে গেল। ওর চাষাবাদ আছে, পিসি কী করে, ঘোড়ায় চড়ে ঘুরে ঘুরে চাষাবাদ দেখে। রাম বলল, কি হবে? আবার ঘাস বেচবো। গঙ্গা বলল, তুই নিয়ে আয়। তোর ঘোড়াটাকে পিসি যেন কি বলে? তোর জ্যাঠার নাম? ভরতুয়া। তোর বাবা বেজায় গোয়ার আর রাগী ছিল তো, দাদার সঙ্গে ঝগড়া ছিল খুব। তাই দাদাকে জব্দ করবে বলে রামজির তিসরা ভাইয়ের নাম রেখেছিল ঘোড়াটার। রাম গিয়ে ঘোড়াটা নিয়ে এলো আর এসে বলল, মা, পিসি খুব রাগ করলো। বলল, তোদের ঝাঁসিতে বলওয়া লেগে গেল, আমাদের ভুলিতে যদি লেগে যায়, ঘোড়াটা থাকলে আমাদের একটু খানিকটা সুবিধা হতো। আহা, আমার ঘোড়া, ওকে সুবিধের জন্য ছেড়ে দেব? ওরে আমার তুমি রে, রং এনেছি রং। হ্যাঁ মা, ঝাঁসির লোকরা নাচ গান রামলীলা থিয়েটার খুব ভালোবাসে। রাম মুখে মাখবার রং নিয়ে এসেছে কিনে। দোকানি ওকে মারতে নাকি বাকি রেখেছিল। বলেছে সাহেবেরা চাঁদ সূর্যের কর্তা, তারা মরল অপঘাতে। দেশে এখন কি হয় তার ঠিক নেই, আর তুই এখন বাঁদর সাজবি? গঙ্গা রংটা নিল, রামকে ডেকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করলো। বিলকে বলল, তোমায় এখন সব বুঝতে হবে। তোমার কাকা আর সব সাহেবদের গলাটি। আর কিছু বলল না, আঙুল দিয়ে বুঝিয়ে দিল গঙ্গা কি হয়েছে। বলল, তুমি সাহেব জানতে পারলে তোমাকে ওরা মারবে।
তখন বিল বলল, জানি, জমাদার বলেছিল কাকাকে। আমার কাকা খুব বোকা ছিল, সেই জন্য সেই কথা সে শুনিনি। না, খুব বুদ্ধি তার। শোনো, তোমাকে মুখে রং মাখিয়ে দেব আমি, বলবো তোমার নাম লক্ষ্মণ। লক্ষ্মণ, এ একটা খেলা। গঙ্গা বলল, হ্যাঁ বাবা, এ একটা খেলা, কিন্তু যদি একটিবার ইংরাজিতে কথা বলো আর লক্ষ্মণ ডাকলে সাড়া না দাও, তাহলে পিঠে ওই ঘোড়ার চাবুক ভাঙবো আমি। রাম বলল, মা, ও কেন বোবা সাজুক না? সেই ভালো, বোবা সেজে ঘরে থাকবে তুমি সারাদিন। রামের মনে একটু দয়া হলো, বলল, চাঁদনি রাতে আমি তোমায় বাইরে নিয়ে বেরোবো, কেমন? রাম, তুই ওকে দিনে রাতে পাহারা দিবি। আমি যখন বেরোবো তখন তোর দৌড় বন্ধ করে যাব, কেমন? তুই একা যাবি। হ্যাঁ, গঙ্গার কথা মতোই সব চলতে লাগলো। সেপাইরা চলে গেল দিল্লির দিকে। রানী ঝাঁসির রানী হয়ে বসলেন। 10 মাস ধরে আজ এ রাজ্যের সঙ্গে কাল ও রাজ্যের সঙ্গে রানীর যুদ্ধ লেগেই রইল, সে তো তোমরা জানো। তবু 10 মাস ধরে ঝাঁসিতে যেন সুখ শান্তির সীমা রইল না। তারপর খবর চলে গেল দিকে দিকে। পৃথিবীর নানান জায়গা থেকে ইংরেজরা আসতে লাগলো ভারতে। তারপর তারা একদিন হাজার হাজার সেপাই, কামান, বন্দুক, তাঁবু, গোলাগুলি নিয়ে ঝাঁসিতে চলে এসেছিল। তখন কি হয়েছিল সে তো গল্পের শেষ কথা। গঙ্গার গল্পের সঙ্গে তার সম্পর্ক নেই। শেষ কথাটা কি কেউ আগে বলে দেয়? আগে কি হলো তাই বরং বলি। এখানে গল্পকথক বলছেন, শোনা গেল গঙ্গার ছেলেটার কি যেন অসুখ হয়েছে। দিনরাত ঘরে থাকে আর একটু আধটু গায়ে দোয়। গঙ্গা পায়ে নাগরা আর কোমরে ঘাগরা পরে ঘোড়ার পিঠে ঘাস আর দুধের কলসি চাপিয়ে শহরে নিয়ে যায়। কারো সঙ্গে কথা কয় না গঙ্গা, শুধু দুধ বেচে আটা, ডাল, তেল কিনে নিয়ে ঘরে চলে আসে। ঘর থেকে জানলা দিয়ে লক্ষ্মণ দেখে ওই ওপারে মহালক্ষ্মী মন্দিরের ঘাট কতজন স্নান করছে। মাঝে মাঝে রানী আসেন পালকি নিয়ে, খুব ভালো লাগে ওর। এদের ঘরদোর বেজায় নোংরা, আর রুটিতে বড় লবণ দেয় গঙ্গা, তবু ভালো লাগে। এমন করে ও কারো মন আর মমতা পায়নি জীবনে। মাকে মনে পড়ে না, বাবাকে অস্পষ্ট মনে পড়ে। কাকা ভালো ছিল, কিন্তু তাকে আরও কতটুকু দেখেছে। ও তো থাকতো আয়াদের কাছে, তারা খেতে দিত, আবার ধমকও দিত। অন্ধকারে ওর বড় ভয় ছিল। আয়ারা ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিত। গঙ্গা কেবল তেলের ডিবরি জেলে রেখে দেয়। সবচেয়ে মজা লাগে সারাদিন ঘরে পড়ে ঘুমাও, আর রাত হলে লক্ষ্মী তালের জলে গিয়ে স্নান করো, কাপড় ধোও, ছোটাছুটি করো, একেবারে চুপটি করে ঠোঁটটি বুঝে। রামের সঙ্গে ঘরে বসে খেলা করো, মাটির মার্বেল নিয়ে মেঝেতে দাগ কেটে। একবারে হেসো না, জানতে দিও না যে তুমি এখানে আছো। সবচেয়ে ভালো লাগতো লক্ষ্মণের গঙ্গার কাছে রানীর গল্প শুনতে। সত্যিকারের রানী। ভোরবেলা ঘোড়ার পায়ের শব্দ শুনে জানলা দিয়ে চেয়ে দেখো, সারেঙ্গি ঘোড়ার পিঠে নীল পোশাক পরে রানী ছুটে যাচ্ছেন। তখন বিল জিজ্ঞাসা করলো, রানী ভালো, খুব ভালো? ও জিজ্ঞাসা করছে। গঙ্গা রুটি সেঁকতে সেঁকতে বলল, খুব ভালো। তখন বিল জিজ্ঞাসা করলো, আমার কাকা? তখন গঙ্গা বলল, চুপ কর বেটা, খানা বানাই। গঙ্গা ভুরু কুঁচকে বসে বসে রুটি ভাজছে। রোজ গঙ্গা মনে মনে বলে, হে বাবা শিব, হে মা মহালক্ষ্মী, যদি পাপ করে তার ক্ষমা করো। কত কথা মনে হয় ওর, যদি ওর কাছে থেকে যায় তাই তো ভালো।
রামের ভাই লক্ষ্মণ হয়ে যদি থেকে যায়? দুটো ছেলে ঘরে থাকলে গঙ্গা আরও গাই আর মোষ কেনে, একটু ক্ষেতের জমি চেয়ে নেয় বাটসাহেবদের কাছ থেকে। গঙ্গা গল্প শুনেছে বাঘের কাছে, নেকড়ের কাছে অবধি ছেলে মানুষ হয়েছে কত। আর তা যদি হতে পারে, তবে কি আর একটা সাহেবের ছেলে গঙ্গার কাছ থেকে যেতে পারে না, গঙ্গার কাছে থেকে যেতে পারে না? ছেলেটাও তেমনি হয়েছে। যখনই দেখে গঙ্গা বসে ভাবছে আর ভাবছে, তখনই কাছে আসে, অন্যদিকে চেয়ে আস্তে আস্তে বলে, আমি ইংরাজিতে কথা বলিনি, আমি বাইরে যাইনি, তবে আমার সঙ্গে কথা বলছো না কেন? গঙ্গাকে সে জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, চুপ করো। গঙ্গা কখনো ধমক দেয়, কখনো একটা ভুট্টা সেঁকে ফেলে দেয় সামনে। এমনি করেই দিন কাটছিল। ক্রমে ফাল্গুন মাস এসে গেল। দিনে গরম পড়ে আর রাতে গায়ে কম্বল দিতে হয়। কেল্লার পলাশ গাছ ফুলে ফুলে ভরে গেল। হঠাৎ কী যেন কথা ছড়িয়ে পড়ল বাতাসে। দলে দলে লোক শহরের ভেতরে আসতে লাগলো। গ্রাম থেকে মানুষ সরে যেতে লাগলো। কি হয়েছে? ইংরেজরা আসছে? তারা বাট সাহেবকে ফাঁসি দেবে? তারা ঝাঁসির প্রতিটি মানুষকে মেরে ফেলবে? সেই যে ইংরেজদের মেরে রেখে সিপাহীরা চলে গিয়েছিল, এ হবে তার প্রতিশোধ। শুনে বুড়ো বুন্দেলা, রাজপুত, আফগান, পাঠান আর মকরানি সিপাহীদের যে কী আনন্দ তা যদি দেখতে। যাদের দাঁত পড়ে গেছে তারাও কিন্তু হা হা করে হেসে বলল, এতদিনে যুদ্ধ করার একটা সুযোগ পাওয়া গেল। রানীকে ভয় দেখানো অমনি চারটিখানি কথা কি না। কেল্লার ওপর টকটকে লাল একটা নিশান উড়িয়ে দিয়ে রানী যুদ্ধের জোগাতে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর কি হলো? তারপর 15-16 দিন ধরে যুদ্ধ হলো। রানী তার ছেলেকে নিয়ে কিভাবে গোয়ালিয়র চলে গেল, তা যদি জানতে পারতে তাহলে অবাক হয়ে যাবে। সেটা আমরা ইতিহাসে পড়েছি। রানী পালিয়ে গেলেন শুনে ইংরেজরা তখন ঝাঁসি শহরের হাজার হাজার মানুষকে কাটতে শুরু করলো। যুদ্ধ চলছে, কেননা সৈন্যরা তখন ইংরেজদের সঙ্গে লড়তে লড়তে মরছে। শহর জ্বলছে। সে এক সর্বনাশের দিন। যে পারল সে পালালো। গঙ্গা দেখতে লাগলো রাত বিরেতে মানুষ পালাচ্ছে শহর ছেড়ে। রামকে বলল, রাম, তুই পিসির বাড়ি চলে যা। তখন রাম বলল, তোমায় ছেড়ে যাব না। কেমন করে পালাবো বলো? একটা ঘোড়ায় 3 জন যেতে পারবো কি? মা, আমি যদি আর একটা ঘোড়া নিয়ে আসি? তখন গঙ্গা বলল, কেমন করে আনবি? তখন রাম বলল, কেন, চুরি করে? তখন গঙ্গা বলল, তুই পারবি? তখন রাম বলল, আমার বয়স বুঝি হয়নি? আমি বুঝি বুন্দেলা রাজপুত নই? আমি কি ভীতু হয়ে ঘরে বসে থাকবো? রাম চলে গেল ঘোড়া আনতে। 13 বছরের ছেলে, মাথার চুলগুলো কোঁকড়ানো, একটু কটা, ময়লা গায়ে লাল রঙের জামা আর কালো পাজামা পরনে, পায়ে মোটা নাগড়া। গঙ্গা বেরিয়ে গিয়ে একটু দূরে শহরের পথের ধারে দাঁড়িয়ে রইল। ভান্ডির দরজা দিয়ে রানী পালিয়ে গেছে, তাই ওরা কি করেছে, ভান্ডির দরজাটা বন্ধ করে দিয়েছে পাথর দিয়ে। শহরের এতগুলো দরজা, সবগুলোই বুঝি বন্ধ? কিন্তু কেল্লা আর শহর ঘেরা পাঁচিল ভেঙে গেছে কামানে। ফাটল দিয়ে মানুষ বেরোচ্ছে। ঝাঁসি শহরে কি এত মানুষ ছিল? এখন গঙ্গার বুকের ভেতরটা ধুপধাপ করতে লাগলো। মাগো, ও তো কাছেও যায়নি। ওর মধ্যে রাম গেল কেন? ও যেতে দিল কেন? ওই দেখো কত চেনা চেনা মুখ। হ্যাঁ রে, তোদের কি এত গাই মোষ ছিল? কি যে বলো গঙ্গা মাসি, এখন কোনটা কার কে হিসেব করে? খুব লুট চলছে বুঝি?
গিয়ে দেখে এসো একবার। যাব। গরিবের আবার বিপদ কি বাবা? লুট হচ্ছে হলওয়াই পুরা আর কোষ্টি পুরায় বড়লোকদের পাড়ায়। রানী মহলটা আর নেই গো। তুমি দাঁড়িয়ে কেন? তুমি পালাবে না? পালাবো কেন বাছা? আমি কি দোষ করেছি কোনো? তুমি যে গোয়ার সেই গোয়ারই রয়ে গেলে দেখছি। বলোয়ার সময় কে দোষ করেছে কে দোষ করেনি তার হিসাব কেউ কি রাখে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা বাড়ি চলে এলো। দিন কাটলো, বিকেল হলো, সন্ধে হলো, অন্ধকার। আজ আর গঙ্গা ঘরে পিদিম জ্বালালো না, অর্থাৎ প্রদীপ জ্বালালো না। রাম জানে আলো না থাকলেও মা ঘরে বসে থাকবে। হয়তো গোলমালের জন্য রাম আসতে পারছে না, পরে আসবে। গঙ্গা বস থেকে থেকে কখন ঘুমিয়ে পড়ল কে জানে। ওর ঘুম ভাঙল ভোরে। শহরের আকাশে শকুন উড়ছে। গঙ্গা যেন কি বুঝতে পারল। ঘরে এসে ও লক্ষ্মণকে ডেকে তুলল। লক্ষ্মণ তো অবাক। আজ গঙ্গার মুখে কথা নেই, ধমক নেই, চোখ দিয়ে শুধু অল্প অল্প জল পড়ছে আর ঠোঁট কামড়াচ্ছে গঙ্গা। গঙ্গা ওকে নাওয়ালো, গায়ের রং তুলল, তারপর ওকে ওর আগেকার প্যান্ট শার্ট পরালো। শুধু জুতোটা ওর পায়ে হলো না। গলায় রূপোর সেই কাঠিটা কোথায় গেল বিল? তুমি আমায় বিল বলছো? বিল জিজ্ঞাসা করলো। তখন গঙ্গা বলল, তুমি যে তোমাদের নিজেদের লোকেদের কাছে যাচ্ছ, সেই কাঠিটা? তখন বিল বলল, আমি তো জানি না। রাম আর আমি নিয়ে খেলছিলাম কাল। রাম বুঝি জেরে লুকিয়ে রেখেছে, অর্থাৎ জেবে লুকিয়ে রেখেছে, অর্থাৎ জেব মানে হচ্ছে পকেট। রামের পকেটে? গঙ্গার বুকের মধ্যে কে যেন কামান দেগে দিল। তখন সে ওর লুকোবার দান ছিল। রামের পকেটে? সত্যি বলছি? ঠিক আছে, ঘোড়ার পিঠে বসো। বেতো টাট্টুর ওপর বিল বসলো। গঙ্গা ঘোড়ার লাগাম ধরে লক্ষ্মী তাল ঘুরে ঘুরে সেই দক্ষিণ দিকে, সেখানে ইউরোজের তাঁবু, সেখানে গেল। কাছে যেতে কি পারে? শুধু সেপাইয়ে ভরা। তবে গঙ্গা এখন মাথা উঁচু করে হেঁটে হেঁটে এলো যে কেউ মনে করতে পারল না ও একজন অপরাধী। ওর মুখে চোখে ভয়ের চিহ্নমাত্র নেই। সবচেয়ে বড় সাহেব কই? উমেদার সাহেব কই? গঙ্গাকে ওরা সবচেয়ে বড় সাহেবের কাছে নিয়ে গেল। তুমি হিন্দি বোঝো? গঙ্গা জিজ্ঞাসা করল। দোভাষী বলল, আমি বুঝিয়ে দেব। গঙ্গা বলল, এ হলো গিয়ে যে রেভিনিউ সাহেব ছিল, তার ভাইপো বিল। বলো বাবা, সব বলো। আস্তে আস্তে বলতে লাগলো গঙ্গা। দুটো চোখ দিয়ে জল পড়তে লাগলো ওর। সবাই অবাক হয়ে গেল। মুখে আর কথা নেই কারো। এমন করে কেউ পরের প্রাণ বাঁচায় নাকি, শত বিপদ মাথায় নিয়ে? এখন তোমরা ওকে নিয়ে যাও। লক্ষ্মণ, যাও বাবা। তুমি কোথায় যাবে? আমি ঘরে যাব। সাহেবরা বলতে লাগলো, বকশিস পাবে গঙ্গা, অনেক টাকা, অনেক টাকা। গঙ্গা বলল, টাকা চাই না, শুধু আমার ছেলে রাম যদি তোমাদের কয়েদিদের মধ্যে থাকে তাকে ছেড়ে দাও। সাহেবরা বলল, রাম? সে কি বড় ছেলে? তখন গঙ্গা বলল, বড় ছোট ছেলে। ওই লক্ষ্মণের রূপোর একটা হার ওর কাছে ছিল। সাহেবরা এর ওদিকে চাইতে লাগলো। কি বলবে ওরা? পকেটে একটা নাম লেখা ক্রস ছিল। তা দেখে বুঝি ওরা মনে করবে না যে এটা লুটের মাল? মনে করবে না যে ছেলেটা মিছে বলছে? এটা গঙ্গা বলল। ও বলেনি কিছু। তোমরা ওকে দেখেছ? বলেছিল ওটা লক্ষ্মণের। বলেছিল। হ্যাঁ, আমরা বিশ্বাস করিনি। গঙ্গা মাথা নাড়তে লাগলো। হা রে রাম, লক্ষ্মণের নাম যে উইলিয়াম, তা কি তোর মনে পড়েনি রে?
না তুই বড্ড ভয় পেয়েছিলিস বাবা? বলতে পারিসনি কিছু? কোথায় ও সাহেব? সাহেবরা চুপ করে রইল। ওই তো পড়ে আছে ওই গাদার মধ্যে। কে এখন ঘাঁটবে? ঘাঁটতে যায় বলো? গঙ্গা মাথা নাড়তে লাগলো। বুঝতে পারছে না। ও কি বুঝতে পারছে না? গঙ্গা মাথা নাড়তে লাগলো। ও কিছুতেই কিছু বুঝতে পারছে না। তখন বিল ওর দিকে চেয়ে হাতটা তুলল। তার মুখে কিন্তু একটাও কথা এলো না। তারপর আস্তে আস্তে গঙ্গা কী করলো, বেতো ঘোড়াটার গলায় দড়ি ধরে চলে যেতে লাগলো। কোথায় যেতে লাগলো গঙ্গা? শহরের দিকে তো ওর ঘর নয়। শহর তো জ্বলছে। গঙ্গা সেদিকেই যেতে লাগলো। থামো, থামতে বলল। আরে বুঝতে পারছো না? ও নিশ্চয়ই ওদের দলের লোক। থামো, গুলি করব। ওরা চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে। গঙ্গা কিছুই শুনতে পেল না। আজ এখানেই শেষ করলাম। আর এরকম নতুন অডিও যদি তোমরা শুনতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার নাম্বার দেয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে। অবশ্যই তোমরা সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।